নমস্কার। আজকে শনির নক্ষত্র পরিবর্তন নিয়ে বলবো। কর্কট রাশির ক্ষেত্রে শনি তো নিজের নক্ষত্রে অবস্থান করবে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে একদম 18ই মে পর্যন্ত, উত্তরা ভাদ্রপদ। তারপরে তো চলে যাবে হচ্ছে রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে। তো শনি নিজের নক্ষত্রে অবস্থান করবে। তো শনি তো কারো গ্রহ না এই কর্কট রাশির ক্ষেত্রে, কিন্তু ভাগ্যের ঘরে অবস্থান করছে শনি। কীরকম প্রভাব দিবে এই কর্কট রাশির ক্ষেত্রে, কোন দিক থেকে কর্কট রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টিধর আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভাবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। শনি মান হচ্ছে কি শ্রম, শনি মান হচ্ছে ন্যায়, শনি মান হচ্ছে কি কর্মের কারক, শনি হচ্ছে মানে অনুশাসন প্রিয়। এগুলো হচ্ছে শনি। শনি থেকে সেবা জিনিসটা বোঝায়, দায়িত্ব, কর্তব্য, সমস্ত কিছু শনি থেকে বোঝায়। যার জন্য শনিকে ন্যায়ের দেবতা বলা হয়। যেখানটাতে ধর্ম সেখানটাতেই শনি, অধর্মের সাথে শনি কোনো সময় থাকে না। কর্কট রাশির ক্ষেত্রে কারো গ্রহ না, কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে শনি সপ্তমপতি অষ্টমপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে। তো ভাগ্যের ঘরে ত্রিকোণে যখন শনি অবস্থান করে এবং যে রাশিটাতে অবস্থান করছে সেটা আবার মীন রাশি। মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে শনির এই মুহূর্তে কেন্দ্রের সম্পর্ক রয়েছে। কেন্দ্রের সম্পর্ক দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এর আগে ছিল, এবার নিজের নক্ষত্রে আসছে। এবং দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে। শনির যে তিনটি দৃষ্টি, প্রথম তৃতীয় দৃষ্টি পড়ছে একদম লাভের ঘরে বৃষ রাশিতে, এবং শনির সপ্তম দৃষ্টি পড়ছে কন্যা রাশিতে, এবং দশম দৃষ্টি যে পড়ছে ষষ্ঠ ঘর, সেটা হচ্ছে কি ধনু রাশিতে। অর্থাৎ শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে, এবং শনি দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে। সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতিও দ্বাদশ ঘরে অবস্থান করছে, বক্রী অবস্থায় দ্বাদশ ঘরে অবস্থান করছে। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়ছে শনির মূল উচ্চ রাশি, যেটা হচ্ছে তুলা রাশি। যে রাশিতে শনি উচ্চ হয়ে যায় সেখানটাতে দৃষ্টি পড়ছে, যেটা হচ্ছে সুখের ঘর। এবং সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে দেবগুরু বৃহস্পতি নিজেরই মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে, নিজের রাশিকে, যে রাশিতে শনির দশম দৃষ্টি পড়ছে। তো শনির দশম দৃষ্টিতে থাকে কর্মের ফল। আবার দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি সেটা পড়ছে যে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে, যেটা হচ্ছে অষ্টম ঘর। অষ্টম ঘরে রাহু অবস্থান করছে। তো দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে থাকে কি বিশেষ কৃপা। আর এই সময়কালে একটা সম্পূর্ণ আধ্যাত্মিক জগৎ উঠে এসছে এই কর্কট রাশি জীবনে, এই শনির পরিবর্তনে। কারণ শনি থেকে বুঝায় ধীর গতি, ধীর স্থির, মাথা ঠান্ডা করে চলতে হবে। ধর্মের ঘরে শনির এই অবস্থান। আর শনি হচ্ছে অষ্টমপতি, যেটা হচ্ছে আধ্যাত্মিক জগতের ঘর। আর শনি অবস্থান করছে ধর্ম ত্রিকোণে, এখানে তো ধর্মের জিনিসটা উঠে আসছে। অর্থাৎ যত ধর্মপথে থাকবে, যত নিজের দায়িত্ব কর্তব্য ধর্মের দিকে নিয়ে যাবে, তত কিন্তু কর্কট রাশির উন্নতি। এবং যে নক্ষত্রটা পাচ্ছে সেই নক্ষত্রেও কিন্তু সেই জিনিসটা উঠে আসছে। গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন এমনিতেই বলবান হয়ে যায়। সেই নক্ষত্রের গুণকে প্রকাশ করে ফেলে যে সেই নক্ষত্রের কী প্রভাব রয়েছে। তো শনি তো নিজের নক্ষত্রে অবস্থান করবে, অর্থাৎ সেই নিজের নক্ষত্রের যে প্রভাব সেটা বিকশিত করবে এই সময়কালে। অর্থাৎ সেই নক্ষত্রকে বুঝতে হবে। শনি সম্পর্কে তো আমরা সবাই জানি যে শনি থেকে দায়িত্ব, কর্তব্য, সমস্ত কিছু বুঝাই। অন্যায় জিনিস শনি কোনো সময় বরদাস্ত করে না। শনি থেকে সেবা জিনিসটা বুঝায়, শনি থেকে সময়ের মূল্য বুঝায়, শনি থেকে ধৈর্য জিনিসটাকে বুঝায়। তো শনি থেকে এগুলো সমস্ত কিছু বুঝায়। এবার এই যে নিজের নক্ষত্র অবস্থান করছে, এই নক্ষত্রকে বুঝতে হবে যে এই সময়কালে এই নক্ষত্র কি বুঝাচ্ছে, সেই পথেই কিন্তু চলতে হবে। তাহলে কর্কট রাশি বিশেষ উন্নতির দিকে যাবে। এবং দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতিও আধ্যাত্মিকের ঘরেই অবস্থান করছে। শনি অবস্থান করছে হচ্ছে কি ধর্ম ত্রিকোণে, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মোক্ষ ত্রিকোণে। আবার শনি কিন্তু মোক্ষ ত্রিকোণের অধিপতি হয়ে ধর্ম ত্রিকোণেই অবস্থান করছে, কারণ অষ্টম ঘরটা তো মোক্ষ ত্রিকোণ। অর্থাৎ সম্পূর্ণ একটা আধ্যাত্মিক জগৎ। অর্থাৎ ধর্মের প্রতি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে কর্ম করতে হবে, ন্যায় পথে থেকে কর্ম করতে হবে, সেই জিনিস কিন্তু বুঝাচ্ছে এই পরিবর্তনে। উত্তরা ভাদ্রপদ সেরকমই একটি নক্ষত্র। এই নক্ষত্র মানে সমৃদ্ধি বয়ে নিয়ে আসছে। আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে জ্যোতিষশাস্ত্রের 26তম নক্ষত্র, যার বিস্তার হচ্ছে ব্রহ্মাণ্ডের 333.20 ডিগ্রি থেকে 346.40 ডিগ্রি পর্যন্ত। এই নক্ষত্রকে বলা হয় সমৃদ্ধির বর্ষণ। যে বর্ষণে প্রকৃতি সেজে উঠে, গাছপালা বেড়ে উঠে, যে গাছপালা থেকে আমরা ফল থেকে, ছায়া থেকে কি নাই যে আমরা পাই না, সেই জিনিস একটা বিশাল বড় সমৃদ্ধির সম্ভাবনা এই সময়কালে তৈরি হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে। কিন্তু চলতে হবে সেই ধর্মের পথে, অধর্মের পথে চললে হবে না এই সময়কালে কর্কট রাশিকে। এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ কর্কট রাশির ক্ষেত্রে শনি সপ্তমপতি অষ্টমপতি ভাগ্যের ঘরে অবস্থান। এই সময়কালে ধর্মের পথে থেকে কর্ম করতে হবে, ন্যায় পথে থেকে কর্ম করতে হবে। কোনো রকম ছলচাতুরি করা যাবে না, কারোর সাথে 2 নম্বরি, ধোকাগিরি, বেইমানি এগুলো করলে কিন্তু একদম ভাগ্য কোনো সময় সাথ দিবে না। আর মানে যখনই ত্রিকোণে পাপগ্রহ অবস্থান করে তখন কি হয়, নিজের পাপ প্রভাবটাকে হারিয়ে ফেলে। আর যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয় এবং নিজেও ভালো হয়ে যায়। তো শনি কিন্তু এখানেতে খুব ভালো অবস্থান হচ্ছে, নিজের নক্ষত্র।
এই যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, এই নক্ষত্রের যে সিম্বল সেটা দেওয়া হয়েছে ওয়াটার অফ স্নেক, অর্থাৎ জলের মধ্যে সাপ। যে সাপ মানে এমন একটি সাপ যার কোমরের নিচের অংশই হচ্ছে সাপের মতন আর উপরের অংশ হচ্ছে দেবতার মতন, যাকে বলা হয় অহির্বুধন্না। এবং এই দেবতা হচ্ছে কি মেডিটেশনের দেবতা, ধ্যান সাধনা সমস্ত কিছুর দেবতা। তো ধ্যান সাধনা করতে গেলে তো ধৈর্যের ব্যাপার হয়তো, অধৈর্য হলে তো চলবে না। এবং একে শেষনাগের সাথে তুলনা করা হয়েছে, শেষনাগের সাথে তুলনা করা হয়েছে। এবং এই নক্ষত্রকে বলা হয় মানে রুদ্রের নবম অবতার। এবং এই যে নক্ষত্র, এই নক্ষত্রের উপরেই কিন্তু শ্রীহরি বিষ্ণু শয়ন করছে। তো স্বয়ং ভগবান যে জগতের লালন পালন কর্তা, তিনি শয়ন করছে এই নক্ষত্রের উপর। তাহলে এই নক্ষত্রে বলতে এই আহির্বুধন না শেষনাগের উপর, তাহলে কতটা ধৈর্যের ব্যাপার রয়েছে, কতটা ধীর স্থিরের ব্যাপার রয়েছে, যেন প্রভুর নিদ্রা ভঙ্গ না হয়। তার জন্য কতটা ধীরভাবে চলা, কিভাবে শালীনতা বজিয়ে রেখে চলা, কতটা ভদ্রতা, সব মানে কত কিছু, কত রকম গুণ এখান থেকে উঠে আসছে, একাগ্রতা থেকে আরম্ভ করে সমস্ত কিছু। এটাই কিন্তু শনি বুঝাচ্ছে। এবং এই নক্ষত্রের 4টি চরণই পড়ছে কিন্তু মীন রাশিতে। দেবগুরু বৃহস্পতির রাশি, অধিপতি হচ্ছে শনি, আর অধিপতি দেবতা হচ্ছে আহির্বুধন না। এই নক্ষত্র হিসাব ক্যালকুলেট জিনিসটাকে বুঝায়, কারণ দেবগুরু বৃহস্পতির জ্ঞান আর শনির ন্যায় বিচার আর শনির কর্ম, এখান থেকে কিন্তু সেই হিসাব জিনিসটা উঠে আসে, ক্যালকুলেট। যার জন্য এই নক্ষত্রের জাতক জাতিকারা অঙ্কের দিক থেকে পারদর্শী হয় জীবনে, নিজের জীবনটাকে হিসাবের মধ্যে নিয়ে চলে আসে। অর্থাৎ এই সময়কালে কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে একটা জিনিস যেটা অবশ্যই করা উচিত, সেটা হচ্ছে কি হিসাব করে চলা উচিত। যে কোনো কাজে হিসাব চাই আগে, যে আয়েরও যেরকম হিসাব হবে ব্যয়েরও সেরকম হিসাব হবে, জীবনকে হিসাবের মধ্যে ফেলতে হবে। এই জিনিসটা এই নক্ষত্র বুঝাচ্ছে। যারা করে না হিসাব, তাদেরকে হিসাব করে চলতে হবে, তাহলেই তো এগোতে পারবে। হিসাব করে চলা মানেই তো এগোনো, তো সেই জিনিস। এবং এই নক্ষত্র থেকে বাড়ির সেই গুরুজন ব্যক্তিকে বুঝাচ্ছে যার জীবনে চলার পথের অভিজ্ঞতা হচ্ছে সব থেকে বেশি, যে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে বাড়ির গার্জেনের কাছে অবশ্যই পরামর্শ নিতে হবে। যে জ্ঞান নাই, মানে যে কাজে কোনো মানে নলেজ নাই, সেই নলেজটা কিন্তু সংগ্রহ করতে হবে এই কাজে। যে নিজে মাতব্বরি করে সব কিছু করে নিলাম, তাহলে না, এখানটাতে সেই জ্ঞানটা নিতে হবে, যে জ্ঞানের দ্বারা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ এই নক্ষত্রের কিন্তু বিশ্লেষণ করার ক্ষমতা সম্পূর্ণ ভিন্ন হয়, অনেক ভিন্ন। এবং যে বিশ্লেষণ করে সেটা কিন্তু সব দিক থেকে ভালো। এই নক্ষত্রের পরামর্শে যারা চলে তারা জীবনে অনেক এগিয়ে যায়। এই নক্ষত্রকে বলা হয় কুলদীপক নক্ষত্র। এই নক্ষত্রের জাতক জাতিকারা নিজেদের কাজকর্মের জন্য সমাজে পরিচিতি বৃদ্ধি পায়, সমাজ এদেরকে মনে রাখে। এরা বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও এদের হেলানো মুশকিল। যে কেউ এসে প্রেশার দিল ডিসিশনের দিক থেকে, এদের ডিসিশন নিতে যদি দেরি হয় তাও কোনো কিছু আক্ষেপ থাকে না। এটা কিন্তু ধীর মস্তিষ্কে ঠান্ডাভাবে চলা, মানে সঠিক দিকে চলা, এদের কিন্তু এটাই লক্ষ্য এই নক্ষত্রের। যার জন্য এরা হিসাবই হয় খুব। এই নক্ষত্রের জাতক জাতিকা উভয়, জাতিকার ব্যাপারটা তো অন্যরকম। জাতিকাকে স্বয়ং মা অন্নপূর্ণার সাথে তুলনা করা হয়েছে, যে গৃহে যায় সেই গৃহের উন্নতি ঘটায়। এতটা মানে প্রভাবশালী এই নক্ষত্র, শনির নক্ষত্রে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রে যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটাও শ্রীহরি বিষ্ণুকে বলা হয়েছে, যে পশুর কথা বলা হয়েছে সেটা গাই গরুকে বলা হয়েছে, যে পাখির কথা বলা হয়েছে সেটা আউলকে বলা হয়েছে, যে এলিমেন্টের কথা বলা হয়েছে সেটা আকাশতত্ত্ব, শনি হচ্ছে বায়ুতত্ত্ব। এই তো হচ্ছে এই নক্ষত্র। এবং এই নক্ষত্রের যে পুরুষার্থের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কামকে বলা হয়েছে। কাম অর্থাৎ নিজের মনের ইচ্ছা বাসনা, অর্থাৎ নিজের মনের ইচ্ছা বাসনা তুমি পূরণ করতে পারবা। তোমার কি দায়িত্ব রয়েছে, কি কর্তব্য রয়েছে, সেই জিনিসগুলোকে তুমি সুষ্ঠুভাবে হিসাব করে করে চলো, তারপরেই কিন্তু তুমি সেই জিনিসটা তুমি প্রাপ্তি হবা। আর শনি যে কর্মের ফল দেয় সেটা হয় পুরস্কার। যার জন্য শনির এই নক্ষত্রে আসা মানে জীবনে পুরস্কার পেয়ে যাওয়া। যারা হিসাব করে চলছে বা দীর্ঘকালীন মানে বহু যে পেশাতেই থাকুক, যে কোনো একটা সমস্যা ছিল বিগত দিনে, সেই সমস্যাগুলো স্থির হয়ে যাওয়া। যে কেউ হয়তো নিজের কর্মকে নিয়েই টেনশনে ছিল যে আমার কাজটা থাকবে কি থাকবে না, সেই কাজটা স্থির হয়ে যাওয়া, সেটাও বোঝাচ্ছে। একটা দীর্ঘস্থায়ী কাজ জীবনে পেয়ে যাওয়া, সেটা কিন্তু এই নক্ষত্রে বোঝাচ্ছে। কারণ এটা স্থির নক্ষত্র, স্থিরতা থাকে এই নক্ষত্রে, স্থায়িত্ব থাকে একটা এই নক্ষত্রে। এই জিনিসটা বুঝায় এই নক্ষত্রে। এটাই হচ্ছে সেই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রের মানে এতটাই প্রভাব রয়েছে, এতটা গুণ রয়েছে এই নক্ষত্রের। চারিদিক থেকে উন্নতি এই নক্ষত্রে। এই নক্ষত্রের যে গাছের কথা বলা হয়েছে সেটা নিম গাছকে বলা হয়েছে, যেটা অক্সিজেন কিন্তু ফিল্টার করে, তো সেই গাছ। তো যার জন্য এই নক্ষত্রের বিশেষ প্রভাব। একে মানে সমৃদ্ধিশালী নক্ষত্রে এমনি নাম দেওয়া হয়নি, এটা জীবনে সমৃদ্ধি বহন করে নিয়ে আসে। ভাগ্যের ঘরেই কিন্তু শনির এই অবস্থান। তো শনির যে 3টি দৃষ্টি এই সময়কালে পড়ছে এই নক্ষত্রে, তো সেটা হচ্ছে কি লাভের ঘরে পড়ছে। তো লাভ অবশ্যই জীবনে আসবে। এবং তার সাথে কোথায় পড়ছে, 7ম দৃষ্টি ডকুমেন্টেন্সির ঘরে। অর্থাৎ এই সময়কালে বুঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে কাগজপত্রকে গুরুত্ব দিতে হবে, তারপরেই কিন্তু লাভ আসবে। সমাজে পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে, সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা হবে, বয়স্ক লোকজনদের সাথে উঠা বসা হবে,
গুরুর কৃপা পাওয়া যাচ্ছে। শনির দশম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে, যে কোনো কর্মক্ষেত্রে কম্পিটিশনে এই সময়কালে নিজের বুদ্ধি নিজের জ্ঞানের দ্বারা এগিয়ে যাবে। উচ্চশিক্ষার ঘরে শনি অবস্থান করছে, উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো সময়, গুরুর যথেষ্ট জ্ঞান লাভ করতে পারবে এই সময়কালে। দীর্ঘকালীন যারা কোর্ট কেস মোকদ্দমায় জড়িয়েছিলেন সেখানটাতে বিজয়ী হাসিল হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন সেখান থেকে কোনো একটা বড় প্রজেক্ট বা ভালো সংবাদ পেয়ে যাওয়া, বা দীর্ঘকালীন কাজে যারা যেখানেতে হয়তো সরকার, কারণ নবম ঘর এটাও তো সরকারের জিনিসটাই পড়ছে। তো যাই হোক, এই ঘরে অবস্থান শনির ক্ষেত্রে যে কেউ হয়তো সরকারকেই মাল সাপ্লাই দিচ্ছে, বিল বহুদিন ধরে আটকে পড়ে রয়েছে, সেখান থেকে বিল উদ্ধার হয়ে যাওয়া, এই জিনিস বোঝাচ্ছে। জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে বিশেষ উন্নতি। তাদের মধ্যে যদি বিগত দিনে কোনো ঝুল ঝামেলা হয়ে যায়, তার একটা মানে ভালো স্থিরতা চলে আসা নিজেদের কর্মের প্রতি, সেই জিনিসটা বোঝাচ্ছে। এই সময়কালে আবার কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কর্কট রাশির। উচ্চশিক্ষার জন্যও কিন্তু বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে এই কর্কট রাশির। খুবই সুন্দর নক্ষত্র। একদিকে শনির এই অবস্থান, শনি তো অষ্টমপতি, যেখানে যাবে সংঘর্ষ বৃদ্ধি করবে, কিন্তু শনি একেবারে সম্পূর্ণভাবে এই ত্রিকোণে তো বললাম যে নিজের প্রাপ্য ভাবটা হারাচ্ছে, আর তার সাথে গুরুর কৃপা লাভ করে নিয়েছে। দেবগুরু বৃহস্পতি তো কর্কট রাশিতে উচ্চ হয়ে যায়, তো গুরুর কৃপা স্বয়ং লাভ করে নিচ্ছে এই সময়কালে শনি, যার জন্য আরও রেজাল্ট ভালো দিবে। কর্কট রাশির এই সময়কাল বললে বললে হতে যাচ্ছে। তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে হয়তো শনি খারাপ হয়ে পড়ে রয়েছে, অন্যান্য গ্রহদের অবস্থান খারাপ রয়েছে, তাহলে তাদেরকে অবশ্যই পরামর্শ নিতে হবে, জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। কোন নক্ষত্রে জন্ম, সেই নক্ষত্র কি বলছে, সেই নক্ষত্রের অতিমিত্র কে, আর কে মিত্র কে শত্রু, এগুলো তো বিচার করতে হবে কিনা। তো এগুলো একটা জ্যোতিষী বলতে পারবে। তো এমন কি উপাচার রয়েছে যে উপাচারগুলো কাজে লাগবে, এটা একটা জ্যোতিষী বলতে পারবে। তো যাই হোক, এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যাদের শনি অবস্থান খুব খারাপ রয়েছে, মঙ্গলবার করে বজরংবাণীকে সিঁদুর দান করবেন, জটালা নারকেল দান করবেন, গুরুর আশীর্বাদ নেবেন। বয়োজ্যেষ্ঠ লোককে অসম্মান করা যাবে না, বা নিজের পিতার সাথে খারাপ আচরণ করা যাবে না, পিতা মাতা উভয়ের সাথে। কারণ শনির আবার যে রাশিতে উচ্চ হয় সে তুলা রাশি পড়ছে, আবার সেই চতুর্থ ঘরে, অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্যেও কিন্তু এই সময়কালে বিশেষ উন্নতি হবে। যাদের পিতামাতাদের নিয়ে যারা চিন্তা করছিলেন তাদের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। তবে এই নক্ষত্রের যে গুণগুলো তুলে ধরলাম এইভাবেই কিন্তু চলতে হবে। শনি থেকে সেবা, শ্রম, দায়িত্ব, কর্তব্য সমস্ত কিছু বোঝায়। তৃতীয় দৃষ্টি হচ্ছে একাদশ ঘর, অর্থাৎ বাড়ির বড় ভাই বোনদের প্রতি কী দায়িত্ব রয়েছে সেগুলো পালন করতে হবে। সেরকম সপ্তম দৃষ্টি হচ্ছে বাড়ির ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে। সেরকম দশম দৃষ্টি পড়ছে একদম ষষ্ঠ ঘরে, অসুখ বিসুখের ঘরে। তো বহু কিন্তু অসুখ বিসুখালা লোক রয়েছে যারা পয়সার অভাবে ট্রিটমেন্ট করতে পারে না, ওষুধ কিনতে পারে না, তাদেরকে কিছু না কিছু দিয়ে সাহায্য করো, সেবা করো, তাহলেই তো বিশেষ উন্নতি। শনি তো এগুলোই চাই। আর 2 নম্বরই পথ, এগুলো থেকে সরে আসো, কারণ রাহু কিন্তু আবার অষ্টম ঘরে অবস্থান করছে। অষ্টম ঘরে রাহু অনেক রকম গোপন পদ্ধতি শিখাবে জীবনে, যেই পথে চলো বিভিন্ন রকম ইন্টেনশন দিবে, নিজের নক্ষত্রে রয়েছে এখন। তো বেআইনি পথ, যে কোনো সরকারি আধিকারিক, এই সমস্ত দিক থেকে কিন্তু দূরে, অর্থাৎ কারোর সাথে উল্টাপাল্টা ছলচাতুরি বেইমানির পথে চলা যাবে না। এটা হচ্ছে মেন জিনিস, কর্কট রাশিকে মনে রাখতে হবে। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই নক্ষত্রের যে প্রভাবগুলো, এইভাবে চললে বিশেষভাবে উন্নতির দিকে যাবে। তো যাই হোক, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করেছেন বলেই এত দূর আসতে পেরেছি, তাতে আমার মতন বহু জ্যোতিষী রয়েছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।